নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে। বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেটস আছে, মেনলি ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে। তো গুরুত্বপূর্ণ ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। এবং তার সঙ্গে সঙ্গে কালকের পাঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচটা নিয়েও কিছুটা ম্যাচ প্রিভিউ পরের দিকে করে নেব। তো লাস্ট অব্দি দেখে নিও ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে একদম প্রথমবার এসেছো বা এখনো অব্দি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি। তো যদি আমরা মেন টপিকে যাই, ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। যেই লিগে কিন্তু ইস্টবেঙ্গল পার্টিসিপেট করবে, সেই লিগের গ্রুপ ড্র হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল গ্রুপ এতে পড়েছে। এবং পার্সোনালি আমার মনে হয় ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে। তো যদি আমরা আর কি ইস্টবেঙ্গলের গ্রুপ নিয়ে আলোচনা করি, সেই গ্রুপে কোন কোন টিম আছে, তো 1 নম্বর টিম হিসেবে ইস্টবেঙ্গল আছে, 2 নম্বর টিম হিসেবে আছে লেবাননের নেজমে এফসি, 3 নম্বর টিম হিসেবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং 4 নম্বর টিম হিসেবে ভুটানের পাড়ো এফসি। আই থিঙ্ক যে যতটা সহজ গ্রুপ পাওয়া সম্ভব ইস্টবেঙ্গল হয়তো পেয়েছে। তার কারণ হচ্ছে যদি 2 নম্বরে আরকাদাগের মতো ক্লাব আসতো বা 3 নম্বরে আলসিবের মতো ক্লাব আসতো, সেটা কিন্তু অনেক বেশি কঠিন চ্যালেঞ্জ হতো। সেই তুলনায় গ্রুপ বি বা গ্রুপ সি কিছুটা টাফ আছে, বিশেষ করে গ্রুপ সিটা ভীষণই টাফ। মানে ইস্টবেঙ্গলের যদি এই গ্রুপে 3 নম্বর দল হিসেবে বসুন্ধরার জায়গায় মাঝিয়ে এসে যেত, সব থেকে ইজিয়েস্ট ড্র হয়তো আর কি ইস্টবেঙ্গল সেটাই পেত। তবে তারপরও যে গ্রুপটা ইস্টবেঙ্গল পেয়েছে, যেরকম টিম আছে ইস্টবেঙ্গলের, সেই টিম ওয়াইজ আমরা হয়তো আশা করতে পারি যে এই গ্রুপ থেকে ইস্টবেঙ্গল গ্রুপ টপ করে পরের রাউন্ডে যেতে পারে। দেখো সিস্টেমটা কি, 3টে গ্রুপ আছে, ঠিক আছে, গ্রুপ এ বি সি। এবার এই 3টে গ্রুপের টপ টিম যাবে, একটা বেস্ট সেকেন্ড প্লেস টিম যাবে, মানে 4টে টিম কিন্তু এই 3টে গ্রুপ থেকে যাবে। ফলে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে চান্স তো থাকছে। এবং দেখো ইস্টবেঙ্গলের জন্য আমার মনে হয় সব থেকে কঠিন চ্যালেঞ্জ কিন্তু বসুন্ধরা কিংসই হতে চলেছে। লাস্ট মরসুমে আমরা দেখেছি বসুন্ধরা কিংস কিন্তু মোহনবাগানের মতো টিমকে রীতিমতো সমস্যায় ফেলেছিল। ভালো টিম আছে, তুলনামূলক হয়তো লেবাননের টিমটা ইজি হতে পারে, যদিও লেবাননের প্লেয়ারদের ফিজিক্যাল মানে কন্ডিশন খুব ভালো। যেভাবে তুর্কমেনিস্তানের আলটিন আসির এসে হারিয়ে দিয়ে গেল, সেখানে হ্যাঁ ওই ম্যাচটাও একটা চ্যালেঞ্জ তো থাকবে, বাট তুলনামূলক ওই ম্যাচটা ইস্টবেঙ্গলের জেতা উচিত। বাই দ্য ওয়ে, আরকাদাক যে ক্লাবটার কথা বললাম গ্রুপ বিতে পড়েছে, ওই ক্লাবটা কিন্তু আলটিন আসিরের উপরে শেষ করেছিল, মানে 16টা ম্যাচে 16টাই জিতেছিল তুর্কমেনিস্তানের লিগে, সেই লেভেলের টিম ছিল। সেই কারণেই বলছি যে ওই টিমগুলোকে পায় না ইস্টবেঙ্গল, একটা ভালো ব্যাপার। তবে হ্যাঁ, বসুন্ধরা কিংস অবশ্যই বড় চ্যালেঞ্জ হবে। আর একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ইস্টবেঙ্গলের হবে যে ইস্টবেঙ্গলকে কিন্তু মানে সবগুলো ম্যাচ ভুটানে গিয়ে খেলতে হবে, মানে সব ম্যাচগুলো ভুটানে হবে। এই লিগের স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা। এশিয়াল 2তে যেমন আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান মানে অ্যাওয়ে ম্যাচ খেলবে, হোম ম্যাচ খেলবে, বাকি 3টে গ্রুপের সঙ্গে 2টো করে ম্যাচ হবে, টোটাল 6টা ম্যাচ হবে। এখানে কিন্তু সেরকম না, একটা নিউট্রাল ভেন্যুতে পরপর 3টে ম্যাচ হবে, মানে একটা টিম একটা টিমের সঙ্গে একবারই খেলবে। তো সেখানে দাঁড়িয়ে ভুটানে পাড়ো এফসি তাদের হোম গ্রাউন্ডে এই গ্রুপের খেলাগুলো হবে। পাড়ো এফসি কিন্তু কাইসুকে হন্ডাকে নিয়ে এসেছে, যে লেজেন্ড এশিয়ান ফুটবলের। তবে কাইসুকে হন্ডার তো বয়স হয়ে গিয়েছে, সে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল, দেন কোচিং করাচ্ছিল, আবার হঠাৎ করে দেখছি পাড়ো এফসিতে খেলবে। শুধুমাত্র এই এএফসি চ্যালেঞ্জ লিগের জন্যই তাকে নেওয়া হচ্ছে মেনলি। তবে হ্যাঁ, তুলনামূলক কিন্তু পাড়ো এফসি অনেক সহজ চ্যালেঞ্জ হবে। সব থেকে সহজ চ্যালেঞ্জ যদি কিছু হয়, সহজ ম্যাচ যদি কিছু হয়, সেটা পাড়ো এফসির এগেনস্টেই হবে। তো সেখানে এই হচ্ছে ইস্টবেঙ্গলের গ্রুপ, ভালো গ্রুপ পড়েছে। আশা করি ইস্টবেঙ্গল ভালো কিছু করবে, কার্লোস কোয়াদ্রাত ভালো করে টিমটাকে তৈরি করবে, বিশেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য। বাকি 26শে অক্টোবর থেকে কিন্তু এই টুর্নামেন্টটা হবে, মানে গ্রুপ স্টেজের ম্যাচগুলো 26শে অক্টোবরের থেকে 1 নভেম্বরের মধ্যে হয়ে যাবে। এরপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে যে কেরালার একটা আর কি লোন ডিল হবার কথাবার্তা চলছিল, সোয়াব ডিল, যেখানে প্রীতমকে চেয়েছিল মোহনবাগান, তবে তার বদলে যেটা কেরালার দাবি ছিল সেই দাবি কিন্তু মোহনবাগান বারবারই বাতিল করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তোমাদের বলেছিলাম যে প্রীতম কোটালের বদলে কেরালা চেয়েছিল হচ্ছে দীপক তাংড়িকে। তো সেখানে কিন্তু মোহনবাগান দীপক তাংড়িকে দিতে চায়নি। দেন কেরালা 2টো প্লেয়ারকে চাই, যার মধ্যে একজন ছিল অভিষেক সূর্যবংশী, যাকে মোহনবাগান দিতে চাইছিল না। তবে আরেকজন যে প্লেয়ারকে চেয়েছিল সেই প্লেয়ারটাকে মোহনবাগান দিতে রাজি ছিল। তো সেই প্লেয়ারটা হচ্ছে সুমিত রাঠি। সুমিত রাঠিকে মোহনবাগান দিতে রাজি হলেও মানে যেখানে কেরালার দাবি ছিল অভিষেক সূর্যবংশী, তাকে কোনোভাবেই মোহনবাগান ছাড়তে চায় না। ফলে কিন্তু সেই অফারটাও মোহনবাগান না বলে দিয়েছে। এবার দেখা যাক সোয়াব ডিলে কিন্তু প্রীতমের ডিলটা হচ্ছে না, যদিও যে অফারগুলো এসেছিল কেরালার থেকে বা মোহনবাগানের থেকে প্রীতমের জন্য, সেটা কিন্তু লোন ডিল, মানে জাস্ট একটা বছরের জন্যই, মানে এই সামনের মরসুমের জন্য প্রীতম কোটাল কেরালা থেকে মোহনবাগানে আসবে এবং এই একটা মরসুমের জন্য অভিষেক সূর্যবংশী বা দীপক তাংড়ের মতো প্লেয়ার কেরালাতে খেলবে। তারপরের মরসুম আবার তারা মোহনবাগানে ফিরে আসবে, প্রীতম কেরালাতে ফিরে যাবে। সেই টাইপের ডিল হবার কথা ছিল, বাট মোহনবাগান
মোহনবাগান কিন্তু সোয়াপ ডিলে না বলেছে। বাকি দেখা যাক অন্যভাবে মোহনবাগান প্রীতমকে সাইন করাতে পারে কিনা। ট্রান্সফার উইন্ডো শেষের দিকে গিয়ে কিন্তু কিছু একটা হতে পারে যদি হয়, নয়তো হয়তো মোহনবাগান দীপেন্দু বিশ্বাস তার সঙ্গে দীপক তাংড়ি তাদের উপরই ডিফেন্সে ভরসা হয়তো রাখতে চলেছে। বাকি আনোয়ার আলী যে চলে যাওয়ার জন্য এই প্রীতম কোটালের ডিলটাই মোহনবাগান এখন ইন্টারেস্টেড হয়েছে, তার ব্যাপারে কিন্তু আজকে 22 তারিখ আজকে হিয়ারিং ছিল এবং অনেকটা সময় ধরে 4 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আজকে পিএসসিতে হিয়ারিং হয়েছে। পিএসসির কি সিদ্ধান্ত সেটা সম্ভবত কালকে আসবে। আমি যতক্ষণ ভিডিও বানাচ্ছি তখন অবধি আসেনি, এবার রাত 1টা-1.5টার সময় অ্যানাউন্স করে দিলে সেটা অন্য কথা, নয়তো হয়তো কালকে আসবে। তবে অনেকক্ষণ ধরে হিয়ারিং চলেছে, প্রথমে মোহনবাগান, দেন আনোয়ার আলী, তারপর তোমার হচ্ছে দিল্লি এফসি, তারপর ইস্টবেঙ্গল, তারা কিন্তু বক্তব্য রেখেছে। যেখানে মোহনবাগান তো আগে যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোই রেখেছে, একটা বড় টাকার কম্পেনসেশন, আনোয়ারের ব্যান, ইস্টবেঙ্গলের ব্যান, এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান প্রশ্ন তুলেছে কিভাবে দিল্লি এফসি একটা এমন ক্লজ করতে পারে যেখানে যে টাকাটা ফাইন হবে সেটা আনোয়ার আর ইস্টবেঙ্গল মিলে দেবে। দিল্লি এফসি এত কিছুর মধ্যে যুক্ত, যেখানে মোহনবাগানের কাছে মেন দোষী হচ্ছে রঞ্জিত বাজাজ মানে দিল্লি এফসি। সেখানে মোহনবাগানের দাবি এটাই যে দিল্লি কিভাবে সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে পারে, যে যা ফাইন হবে সব ইস্টবেঙ্গল আনোয়ার দেবে, আমাদের কোনো দায় নেই। সেটা নিয়েও কিন্তু মোহনবাগান প্রশ্ন তুলেছে। উল্টো দিকে আনোয়ারের লয়ার বলেছে আনোয়ার যা করেছে নিয়মের মধ্যে থেকেই করেছে, ফিফার নিয়ম মেনেছে, যদিও সেই নিয়ম ইমপ্লিমেন্ট হয়নি ইন্ডিয়াতে, ফলে সেই দাবিটা খুব একটা খাটছে না। দেন 3 নম্বর দিল্লি এফসি, তাদেরকে বলা হলে দিল্লি এফসি কিন্তু বলে যে আমরা সব কিছু ইস্টবেঙ্গলের ওপর ছেড়ে দিয়েছি, ইস্টবেঙ্গল আনোয়ার জানে, এবার যা হবার যা হবে তারা বুঝবে, এটা কিন্তু দিল্লি এফসি বলে। উল্টো দিকে ইস্টবেঙ্গল বলে আমরা দিল্লির থেকে জানতে পেরেছি আনোয়ার ফ্রি প্লেয়ার, তাই আমরা তাকে সাইন করিয়েছি। মানে একদিকে দিল্লি বলছে যে যা ফাইন টাইন হবে আর কি ইস্টবেঙ্গল এবং আনোয়ার বুঝে নেবে, উল্টো দিকে ইস্টবেঙ্গল বলছে আমরা দিল্লির থেকেই জেনেছি আনোয়ার ফ্রি প্লেয়ার। এইরকম একটা ব্যাপার চলছে। তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল এটাও বলেছে যে পিএসসি যখন সিদ্ধান্ত দিয়েছে যে আনোয়ার অন্য কোনো ক্লাবে সাইন করতে পারবে তখনই আমরা তাকে সাইন করিয়েছি, তার আগে কিন্তু করাইনি। তো এগুলো কিন্তু ইস্টবেঙ্গলের আর্গুমেন্ট ছিল, যদিও পিএসসির রিপোর্টে এটাও ছিল যে নিজেদের রিস্কে কিন্তু কোনো ক্লাব আনোয়ারকে সাইন করাতে পারে, মানে রিস্ক তো ছিলই। তো এবার দেখা যাক যে ফাইনালি কি সিদ্ধান্ত দেয় পিএসসি, সেটা যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। তো মিটিংয়ে এই আলোচনাগুলো হয়েছে, বাট পিএসসির যেটা সিদ্ধান্ত সেটা হয়তো আজকে রাত্রে আসার চান্সটা কমই মনে হচ্ছে, কালকে সকালেই হয়তো আসবে বা কালকে যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এইগুলো গেল কিছু আপডেটস। বাকি তো কালকে মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে পাঞ্জাব এফসির এগেনস্টে। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, কোনোভাবেই ইজিলি নেওয়া যাবে না। পাঞ্জাব দলের কি শক্তি, তাদের প্লেইং 11 কি হতে পারে সেই নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, মোহনবাগানের প্লেইং 11 কি হতে পারে সেই নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি। তো নতুন করে বিশাল কিছু প্রিভিউ করার নেই, তবে যেটা বলার সেটা হচ্ছে যে যারা খেলার টেলিকাস্ট জানতে চাও, হ্যাঁ জিও টিভি ফ্রিতে দেখাবে, সোনি স্পোর্টস 10-2তে দেখতে পাবে। বারবারই বলছে, আর বিকেল 4টে থেকে ম্যাচ। অনেকে হয়তো সন্ধ্যেবেলা খেলা দেখতে গিয়ে দেখবে খেলা হয়ে গেছে, বিকেল 4টে থেকে কিন্তু ম্যাচ আছে, এটা মনে রেখো। বাকি মোহনবাগানের জন্য কিন্তু কিছুটা ভালো চ্যালেঞ্জ হচ্ছে যে সব প্লেয়াররা ফর্মে আছে, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে 2-3টে ফরমেশন নিয়ে, তবে ব্যালেন্স 11 বানাতে হলে হয়তো 2জন ফরেন ডিফেন্ডারের সঙ্গে মোহনবাগান যাবে, সেটাই আলোচনা করেছিলাম। বাট প্র্যাকটিসে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ব্রিলিয়ান্ট ফর্মে আছে, কামিংস পেত্রাতোসের স্টার্ট করা উচিত। সেই জায়গাতে যদি পেত্রাতোস কামিংস স্টুয়ার্ট একসাথে স্টার্ট করে, ডিফেন্সে হয়তো দীপক তাংড়ি অথবা দীপেন্দুর সঙ্গে যেতে হবে, একটা পসিবিলিটি কিন্তু থাকছে। কারণ গ্রেগ স্টুয়ার্টকে যারা প্র্যাকটিস দেখেছে তারা বলছে কিন্তু খুব ভালো খেলছে। দেখা যাক সেখানে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে আর কি স্টার্ট করে কিনা, যে গ্রেগ, সাহাল, দিমিত্রি পেত্রাতোস, কামিংস একদম ফুল অ্যাটাক নিয়ে মোহনবাগান যায় কিনা সেই দিকে কিন্তু নজর থাকবে। তবে উল্টো দিকে পাঞ্জাবের যে দলটা আছে সেই দলটার কিন্তু আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। লুকা ম্যাচসেন, ফিলিপ মির্জালজেক এবং তার সঙ্গে কিন্তু মুশাকা বাকেঙ্গা, তাদের অ্যাটাকিং ট্রায়োটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস হতে পারে। এবং ডিফেন্সও ইভান নোভোসেলিকের মতো একজন বিদেশি প্লেয়ার আছে, এবং দেশীয় প্লেয়ারগুলোও কিন্তু যথেষ্ট ভালো। মানে শিলং লাজকের মতো দল, তারা কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। সেই তুলনায় পাঞ্জাব অনেক কিন্তু ভালো টিম, ফলে কিন্তু মোহনবাগানকে দেখে শুনে খেলতে হবে। ওভারঅল কম্প্যারিজন করলে মোহনবাগান তো অনেক অনেক এগিয়ে আছে, তবে ম্যাচ কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়া যাবে না, এবং মোহনবাগানকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। এবং মলিনা যে টাইপের কোচিং করিয়েছে, যেরকম ইন্টেন্স কোচিং করিয়েছে, হোপফুলি মোহনবাগান প্লেয়াররা কিন্তু একদম ফুল ফিটনেসে আছে, এবং মোহনবাগানের তরফ থেকে আমরা সেরা গেম প্লেটাই দেখতে পাবো। তবে খেলা কিন্তু জমবে, বিশেষ করে বিদেশি প্লেয়ারদের এগেনস্টে বিদেশি প্লেয়ারদের লড়াইটা কিন্তু জমবে। একদিকে ইভান নোভোসেলিক, তো উল্টো দিকে আলবার্তো রড্রিগেজ, একদিকে ফিলিপ মির্জালজেক, তো উল্টো দিকে আছে গ্রেগ স্টুয়ার্ট, একদিকে মুশাকা বাকেঙ্গা, তো উল্টো দিকে আছে হচ্ছে জেসন কামিংস, একদিকে দিমি পেত্রাতোস, তো উল্টো দিকে লুকা ম্যাচসেন। বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা সেরা লড়াই দেখতে পেতে পারি আমরা। বাট ভারতীয় প্লেয়ারদের কোয়ালিটির কথা বলে সেই জায়গাতেই মোহনবাগান অনেকটা এগিয়ে আছে। মোহনবাগান ভারতীয় প্লেয়ারদের কোয়ালিটিতে এগিয়ে আছে, এবং সেখানেই পাঞ্জাব এফসির থেকে মোহনবাগান অন পেপার অনেকটা ভালো দল। তবে অন পেপার তো খেলা হয় না, খেলাটা মাঠে হয়। সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের জন্য কিন্তু মেন কি প্লেয়ার অবভিয়াসলি দিমিত্রি পেত্রাতোস, কামিংস, তার সঙ্গে আপুইয়া, সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ড বা যে রোলটায় আপুইয়া খেলবে সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে।
সাথে স্টুয়ার্ট অথবা সাহাল যে নম্বর 10 রোলটাই খেলবে সে, এবং পুরো ডিফেন্স লাইন পাঞ্জাবের অ্যাটাকের এগেনস্টে সুভাশিস বোস, আলবার্তো, টম বা যদি কারোর জায়গায় দীপক তাঙ্গারি খেলে, তাদের কিন্তু রোলটা অনেক বেশি হতে চলেছে। তো সেখানে একটা ভালো ম্যাচ আমরা দেখার আশা করছি, একটা দুর্দান্ত ম্যাচ হতে পারে। বাকি তোমরা কালকের ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, কি স্কোর লাইন হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্টে জানিও। বাট আমার মনে হচ্ছে কিন্তু একটা হাই স্কোরিং গেম হওয়ার চান্স থাকছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।